মনে এখানে একটু আলোচনাটা এইভাবে রাখতে চাই। আপনি বলছিলাম যে দীর্ঘদিন ধরে নির্বাচন দেখছেন। নির্বাচনের ব্যাপারে একটি কথা বলা হয় যে নির্বাচনের পরিবেশটা আসলে ডিপেন্ড করে তিনটা ভাগে: ভোটের আগের প্রচার প্রচারণা, ভোটের দিন এবং ভোটের পরের পরিস্থিতিটাও খুব জরুরি। সেই জায়গাটা আমরা দেখেছি ভোটের আগে মোটামুটি কথার বাতানুবাদ থাকলেও পরিস্থিতি কিন্তু শান্তিপূর্ণ ছিল। ভোটে তো বড় ধরনের কোনো সহিংসতা আমরা দেখলামই না। ভোটের ফলাফল দিন শেষে যাই হোক না কেন, ভোটের পরেও এই জায়গাটা যে মানে থাকবে কিনা, সেই জায়গাটা আপনি আশাবাদী কিনা, আত্মবিশ্বাসী কিনা? ধন্যবাদ। একটা সাধারণত নির্বাচনে পরিবেশটা কখন বদলাতে শুরু করে, সেটা করে যেদিন প্রচারণাটা বন্ধ হয় না, সেখান থেকে কিন্তু পরিবেশটা বদলাতে শুরু করে। তো প্রচারণা যখন বন্ধ হয়ে যায়, তখন আমরা পৃথিবীতে নানান ইলেকশনে সেখানে যেটা দেখেছি, সেটা হচ্ছে তিনটা জিনিসের খুব আধিক্য হয়। তখন ভোট পাওয়ার জন্য প্রচুর অর্থ খরচ হয়, দ্বিতীয়ত ইন্টিমিডেশনটা খুব বেশি হয়, আর তৃতীয়ত যে ওখানে ম্যানিপুলেশনটাও বেশি হয়। এই যে তিনটা জিনিস যখন ইউজ করা হয়, তারপরে নির্বাচনের দিনের পরে তার যে এফেক্ট, সেই এফেক্টের থেকে আবার একটা গন্ডগোলের মতন একটা ব্যবস্থা তৈরি হয়। যেমন ধরেন, তো যারা টাকা অনেক খরচ করেছে, হ্যাঁ, তখন তারা টাকা খরচ করে যদি সেই ভোটটা সেখানে না পায়, তো সেখানে কিন্তু একটা গন্ডগোলের সৃষ্টি থাকে। আবার এখানে যারা ম্যানিপুলেশন করে, যারা ইন্টিমিডেশন করে, তো করে যদি সেখানে তা সেটা ঠেকাতে না পারে, সেখানে যদি তারা সেখানে ভোটারদের দেখে যে না, আমাদের ইন্টিমিডেশন মানে নিয়ে এসছে, সেখানে একটা শত্রুতা ভোটারদের ভেতরে একটা মনোভাব সৃষ্টি করে। এইভাবে ওই দিন থেকে শুরু করে যে মনোভাবটা হবে, এবং আজকের রেজাল্ট বেরোনোর পরে কতটুকু ভাবে কোন পার্টি জিততে পারলো, যদি সমানে সমান হয় তখন গন্ডগোল থাকবে। যদি দেখা যায় যে খুব বেশি ভোট কোনো পার্টি পেয়ে গেছে, তখন কিন্তু দুর্বল পার্টির আর সুযোগ নেবে না যে না, এখানে আমরা যে গন্ডগোল করব। তো এখন সবচেয়ে বড় আমি যেটা মনে করি, তার বড় দায়িত্বটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর দরকার। তারা একদিন না, 7 দিন না, তারা আমার মনে হয় বেশ কিছুদিন এটা ফিল্ডে থাকতে হবে এবং বেশ কিছুদিন ওয়াচ করতে হবে যে নির্বাচনের জন্য তারা এই প্রতিশোধ, স্পৃহা, এটা ওটার জন্য তারা কোনো রকম ষড়যন্ত্র কি এটা ওটা করছে কি না। তা আমি যতদূর মনে করছি যে যেভাবে আমরা নির্বাচনটাকে দেখলাম, যেরকম একটা সুন্দর পরিবেশ দেখলাম, আমি অনেক জায়গায় দেখেছি যে আমি এর ভেতরে অনেক ঘুরে বেরিয়েছি, দেখেছি জামাতেরও ক্যাম্প ছিল, পাশাপাশি একদিনও কোনো ঝগড়াঝাটি দেখিনি। আজকেও আমি দেখেছি যেখানে তারা সবাইকে স্লিপ দিচ্ছে, সেখানে সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটা কেন হয়েছে যে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ একটা নির্বাচন চেয়েছি, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, যেটা আমরা অনেক দিন পাইনি। সেটা যারা কাজ করতে এসছে তাদের মনেও কাজ করেছে, যেটা ভোটার তাদের মনেও কাজ করেছে, রাজনৈতিক দলগুলির মনেও কাজ করেছে, সমস্ত বাংলাদেশ এই চিন্তা করেছে যে এবার আমাদের জন্য সুন্দর একটা নির্বাচন হতেই হবে। আমরা যে সুন্দর নির্বাচন দিতে পারি সেটা আমাদেরও দেখাতে হবে। আমার মনে হয় এটার জন্য সরকারও কিছুটা রেসপন্সিবল। আমি মনে করি যে ডক্টর ইউনূসের কথা আমি প্রশংসা করবই, কারণ তার আন্ডারেই তো নির্বাচনটা হয়েছে। তার যে বক্তৃতাগুলি আমরা শুনেছি, তার যে বক্তব্যগুলি, উনি ইনস্টিগেট করেননি কাউকে। একজনের যদি ইনস্টিগেট করার বক্তব্য যদি আমরা কনস্ট্যান্ট শুনতে থাকি না, তাহলে আমাদের মধ্যেও ওই পজিটিভ মনোভাবটা আসে। আর একজন যদি নেগেটিভ কথা বলতেই থাকে, তাহলে কিন্তু মানুষের ভেতর সেই নেগেটিভ অ্যাটিটিউডটা চলে আসে। তা আমি মনে করি এখানে পজিটিভ মনোভাবটা অনেক কাজ করেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলি যদি বোঝে যে আমাদের দায়িত্বশীল ভূমিকাটাকে এগিয়ে নিতে হবে পজিটিভ মনোভাব নিয়ে, তাহলে আমি মনে করি যে খুব একটা গন্ডগোল হবে না। আমরাও তো সেই প্রত্যাশাই রাখি। যে কাজী জেসিম, প্রশ্নটা আপনাকে এভাবে রাখতে চাই, বিএনপির ভালো করা এবং জামাতের এই যে কিছুটা খারাপ করা, শুধুই কি তারেক রহমানের একক কারিশমার কারণে এই বিএনপি ভালো ফলাফল করলো, নাকি জামাতের বড় কোনো ভুল ত্রুটি, কোনো খুঁত ছিল? অনেকগুলো বিষয় এখানে আছে। আমার মনে হয় যে আমরা তো আসলে চাই যে গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী বিরোধী দল থাকলে সেটা ভালো, সেটা আমরা জানি। জবাবদিহিতার জায়গাটা এটা স্ট্রঙ্গার হয়, এটার ভালো দিক আছে, কিন্তু পাশাপাশি সেজন্য এটা স্ট্রং একটা বিরোধী দল থাকা দরকার। সেজন্য কেউ ট্যাগিং করে, ফলস ট্যাগিং করে, তারপর কারচুপি করে, তারপর টাকার ব্যবহার করে, কালো টাকার ব্যবহারের মধ্য দিয়ে কেউ স্ট্রঙ্গার হয়ে
উঠুক সেই প্রবণতাটা আমরা রুখে দিতে চাই। কারণ গণতন্ত্রের কথা যখন বলবো তখন সুশাসনের কথাটা মাথায় রাখতে হবে, এবং ভোটটা নিরপেক্ষ করতে চাইলে আমাদেরকে ভোটের যে কোনো রকম কারচুপির সমস্ত পথ এখানে বন্ধ করতে হবে। আচ্ছা, ভোটের কারচুপিটাই কিন্তু আমরা শুধু কথা বলি যে কালো টাকার ব্যবহার হলো কিনা, মানি অ্যান্ড মাসেল ভোটে ব্যবহার হচ্ছে, সেটা আমরা সবসময় কথা বলে আসছি। একটি বিষয় আমরা কখনো কথা বলি না, বললেও খুব কম বলি, সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং। এখানে যেরকমভাবে যেটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে, এবং যে প্রত্যেকটা বিশ্বের বিভিন্ন দেশে আমরা যেখানেই দেখি না কেন যে সমাজে মানুষের মধ্যে একটা মত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে কাজটা করা হয়, সেখানে রাষ্ট্র একটি ভূমিকা পালন করে, ক্ষমতা সেখানে সমর্থন দিয়ে যায়। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আজকে হয়তো আমরা যেহেতু আমাদের একটা ভালো বিরোধী দল, একটা শক্তিশালী বিরোধী দল হওয়া প্রয়োজন, আমি তো বরং খুশি হতাম যে এনসিপি যদি জামাতের সাথে না যেত, এনসিপি যদি একা নির্বাচন করতে, বা এনসিপি যদি একটা ভালো বেশ অনেকগুলো আসন নিয়ে বিরোধী দলের জায়গায় যদি থাকতো, আমার সত্যিই অনেক ভালো লাগতো। কিন্তু তার মানে এই না যে যে বিষয়গুলো এখানে ঘটেছে সেটা আমরা কথা বলবো না। কনসেন্ট ম্যানুফ্যাকচারিং যদি না হতো, এই যে একটু আগে আমাদের এখানে প্রফেসর কামরুল যে কথাটি বললেন যে চাঁদাবাজ ট্যাগ দেওয়া হয়েছে, যেখানে আসলে সত্যিকার অর্থে যে মানুষের বাড়িঘর নিয়ে নেওয়া হয়েছে, সে যখন তার নিজের বাড়িটাও ফিরে পেতে গেছে তখনও তাকে বলা হয়েছে দখল করতে এসছে, সেই কথাটা বলা হয়েছে। কয়েকটি বিষয় এখানে আছে, যেমন চাঁদাবাজির ব্যাপারটা যখন আপনার বলা হয় তখন আমি কিন্তু মনে করি যে স্টেট এখানে, সরকার এখানে কিন্তু এটা ভূমিকা রেখেছে। মনে হয়েছে যে সরকারের এই ভূমিকাটা যারা বিএনপিকে চাঁদাবাজ বলে ট্যাগ করতে চায় তারা তাদেরকে সমর্থন দিয়েছে। এটা তো সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব। চাঁদাবাজির একটা সিস্টেম দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আপনি নিজেও জানেন যে বিভিন্ন জায়গায় বাস স্টেশন, টেম্পো স্টেশন, এইসব জায়গাগুলোতে, বাজারে সেখানকার লোকাল যারা লিডার্স আছে তারা ওখানে কন্ট্রোল করে, জায়গাটা কন্ট্রোল করে, কে গাড়িটা, কোন গাড়িটা আগে বের হবে, কোন গাড়িটা পরে বের হবে। তো একটি গ্রুপ যখন চলে গেছে তখন স্বাভাবিকভাবেই আরেকটি গ্রুপ মনে করছে জামাতেরও দখল করবে, আমি যে দখল করি। যেহেতু বিএনপি একটি বড় দল, বিএনপি যেহেতু আসলে সেই জায়গাগুলোতে নেতাকর্মীরা এর আগেও ধরেন ওখানে স্টাবলিশ ছিল, আর জামাতের নেতারা তো সুপ্তভাবে ছিল ওখানে, আপনি জানেন সেখানে জামাতের অনেকে প্রকাশ্যে রাজনীতিই করতে পারেনি। তো সেই জন্য অনেকে হয়তো সেই কাজটা করেনি যে তা না, এই কাজটা হয়তো অনেকে করেছে, কিন্তু এই কাজটাকে থামাতে হলে দীর্ঘদিন ধরে চলে আসা একটা সিস্টেম, ইট ইজ নাথিং যেটা নতুন করে বিএনপি করছে, এটা আগের চলমান সিস্টেম, সেই সিস্টেমটাকে ব্রেক করার দায়িত্ব। যখন আপনারা বলছেন নয়া বন্দোবস্ত আপনারা কায়েম করবেন, তাহলে নয়া বন্দোবস্ত কায়েম করতে গেলে পুরনো যে এস্টাবলিশমেন্ট সেটা ভেঙে দেওয়ার দায়িত্ব তো সরকারের। সরকার এটা করতে না পেরে পুরনো এই কাজের দায় তারা আসলে বিএনপির উপরে গেছে, এবং সেক্ষেত্রে সরকার নীরব ভূমিকা পালন করেছে। নীরবতা তো সম্মতির লক্ষণ, যখন কিনা আমরা বিরোধী পক্ষকে, বিএনপিকে এভাবে ট্যাগিং করতে দেখেছি যে চাঁদাবাজ বলা হচ্ছে। নাম্বার 1 থিং। নাম্বার 2 হচ্ছে যে আপনি ট্যাগিংয়ের ক্ষেত্রে আমরা আরও একটা বিষয় আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের কথা বললেই তাদেরকে বলা হয়েছে ভারতের দালাল বা আওয়ামী লীগের সুরে কথা বলছে। এই কথাগুলো কেন বলবে? আজকে যতটুকু ভোট এখানে হয়েছে, তরুণদের এখানে একটা অনেক কিন্তু বড় ভোট ব্যাংক আছে। তরুণরা যারা আসলে গত 2 যুগে যারা ভোট দিতে পারেনি, যারা 2 যুগ পরে ভোট দিয়েছে, পাশাপাশি যারা একদম প্রথম নতুন ভোট দিয়েছে, এবার কিন্তু আমার কাছে খুব মনে হচ্ছিল যে এই নির্বাচনে তাদের কি ভূমিকা হবে। এভাবে কথা বলা হচ্ছে যেন মুক্তিযুদ্ধের কথা বললেই আপনি সেই আওয়ামী লীগের টোনে কথা বলছেন, এরকমভাবে দোষ হিসেবে দেখা হচ্ছে। সেখানে কিন্তু তরুণ ভোটাররা অনেক বড় ফ্যাক্টর, যারা আসলে মুক্তিযুদ্ধ দেখেনি, যারা শুধুমাত্র শেখ হাসিনাকে দেখেছে মুক্তিযুদ্ধের নামে তার নিজেদের প্রোপাগান্ডা করতে এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা অপরাজনীতিকে করে দেখে এসেছে, তারা এখানে একটা ডিসাইডিং ফ্যাক্টর বলে মনে করি। এই জায়গা থেকে আমার আনন্দ হচ্ছে যে তরুণরা যে এই জায়গাটা অন্তত মুক্তিযুদ্ধের প্রতি তারা শ্রদ্ধাশীল। হ্যাঁ, আপনি দেখবেন যে তারা কিন্তু যদি এখানে সেই তাদের যে ট্যাগিং সেটা যদি পুরোপুরি অ্যাকসেপ্ট করতো, বা ধরেন এই যে বিএনপিকে চাঁদাবাজ ট্যাগিং দেওয়া হয়েছে সেটা যদি পুরোপুরি অ্যাকসেপ্ট করতো, তাহলে কিন্তু যে বিজয়টা বিএনপির হয়েছে সেই বিজয়টাও হতো না যেভাবে বলা হয়েছে। আপনি যে প্রশ্নটা করেছেন যে শুধুমাত্র এটা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের একক কৃতিত্ব কিনা, আমার তো তা মনে হয় না। কারণ সাধারণ মানুষ দেখে এসেছে যে বিএনপির যারা ত্যাগ করে এসেছে দীর্ঘদিন ধরে, তারা তো সুপ্ত রাজনীতি করতে পারতো, তারা তো অপকৌশল নিয়ে বেঁচে থাকতে পারতো, তারা তো সেটা করেনি। তারাও তো বড় হয়ে যেতে পারতো যে আর প্রশাসনের মধ্যে গিয়ে বিএনপি না আমি যা আওয়ামী লীগ করি বলে তারা প্রশাসনে প্রমোশন নিতে পারতো না। বিএনপি তো প্রচুর লোক আছে যারা ওএসডি হয়ে গেছে, যারা প্রশাসনে ছিল, বা ধরেন যারা রাজনীতি করেছে তারা জেলে থেকেছে, তাই না, নানান রকম জুলুমের শিকার হয়েছে, নিজেদের ব্যবসা বাণিজ্য হারিয়েছে, এরকম বহু বিএনপি নেতাকর্মীও আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি ক্রেডিট তো ডেফিনেটলি তাকে দিতেই
হয়, কারণ তার যে কর্মপরিকল্পনা সেটা তিনি ইশতেহারের মধ্য দিয়ে যেভাবে বলেছেন, সেটা কিন্তু ইশতেহারটা যদি আপনি ফলো করে থাকেন, ওই ইশতেহারে কিন্তু তিনি একদম হার্ট থেকে কথা বলেছেন যে তিনি এটা দেখতে চান, তিনি এটা করতে চান। ইটস নট সামথিং লাইক হি ইজ রিডিং ইট আউট। ওনার আমার কাছে মনে হচ্ছে উনি হার্ট থেকে উনি কথাটা বলেছেন, উনি বাস্তবায়ন করতে চান। সুতরাং উনি যে পরিবর্তনের কথা বলছেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে, বাংলাদেশের মানুষ ওনাকে সেই দায়িত্বটা দিতে চায় বলে আমি মনে করি। আর আপনি আরেকটি প্রশ্ন রেখেছিলেন যে জামাতের কোনো খারাপ দিক আছে কিনা, আমি এটা আমার এই জায়গাটা বলতেই হবে যে জামাত ইসলামের যে দ্বিচারিতা, সাধারণ মানুষ এটা গ্রহণ করে নাই। আপনি ডিপ্লোম্যাটদের বলবেন যে আপনি এই দেশে ইসলামের শাসন কায়েম করবেন না, আপনি বিদেশিদের যেটা বলবেন বা কখনো কখনো আপনার যেখানে যেটা বললে সুবিধা হয় সেটা বলবেন। আবার প্রান্তিক লেভেলে তৃণমূলে বা যারা ভোট চাচ্ছে বিভিন্ন জায়গায়, জেলায়, উপজেলায়, প্রত্যন্ত অঞ্চলে, তারা বলছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা ইসলামের শাসন কায়েম করব। কদিন আগে একজন প্রার্থী, জামাতের প্রার্থী, তিনি স্পষ্ট বলেছেন যে জামাত ক্ষমতায় আসলে মেয়েদের শরীর দেখা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখুন শরীর দেখা যাবে কি না যাবে সেটা একজন নারী, সে নিজেই সিদ্ধান্ত নেবে যে কখন সে বোরখা করবে কিনা, সে নিকাব করবে কিনা, সেটা তার সিদ্ধান্ত তাকে নিতে হবে। তিনি এটা বলেছেন সেটা করতে পারবে না। এবং সেকেন্ড আরেকটি কথা তিনি বলেছেন যে একজন নারী, তিনি বেশি দূর যেতে পারবেন। উনি কত মিটারের কথা যেন উল্লেখ করেছেন যে এতটুকু বাড়ির আশেপাশে এই পর্যন্ত যেতে পারবেন, এর চেয়ে বেশি দূর যেতে গেলে তাকে রক্তের সম্পর্কের একজনকে সাথে নিয়ে যেতে হবে। খেয়াল করুন, বাংলাদেশে কিন্তু যে গার্মেন্টস কর্মীরা আছে তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহরে এসে বহু গার্মেন্টস নারী কাজ করেন। সুতরাং আমার কাছে মনে হয় যে নারী ভোট এখানে একটা অনেক বড় ফ্যাক্টর। আবার আপনার কাছে আসবো অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, এই যে জামাতের ভোটের এই সমীকরণে কি নারী ভোটার বা এই যে বিশেষ করে নারীদের বিষয়ে কত এই পুরো প্রচারের সময়টা জামাতকে নিয়ে যা হয়েছে, তাদের অ্যাকাউন্ট হ্যাক, তাদের নারী বিদ্বেষী নানা মন্তব্য, এটা কতটা প্রভাব ফেলেছে একটি। আর হচ্ছে আমরা শুধু বিএনপি আর জামাত নিয়ে কথা বলছি, কাজী জেসিন কিছুটা তুলেছেন এই প্রসঙ্গটা। এনসিপি যে মাত্র 2-3 বা কিছুটা হয়তো বা বাড়বে, এনসি যদি জোটে না যেত তাহলে কি আরও ভালো ফলাফল করতো কিনা? দুটা বিষয়। প্রথম বিষয়টা একটু প্রসঙ্গের বাইরেই বলি। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে জনাব তারেক রহমানের কৃতিত্বটা আসলে কি। দেখুন, 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তার আগে কিন্তু আমাদের কাদের সাহেব বলেছিলেন যে 5 লক্ষ লোক প্রাণ হারাবে এদেশে। কিন্তু উনি কিন্তু ওই দিন একটা কথা বলেছিলেন, দ্য জয় of victory is magnified when the defeated are safe. এটা কি মনে আছে কিনা? উনি কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে একটা বক্তব্য রেখেছিলেন এবং এই পুরো 17টা মাস কিন্তু আমরা দেখেছি প্রতিহিংসা রাজনীতির বাইরে গিয়ে এই কথাটা বলার পর যে কাজটা হয়েছে, যে উনি বলতে চাচ্ছেন যে প্রকৃত বীর তারাই যাদের কাছে পরাজিতরা নিরাপদ। একটি মানুষকে হত্যা করা হয়নি এই চেঞ্জ হওয়ার পর। পরবর্তীতে দলীয় কোন্দল, এটা আমাদের কালচার। এখান থেকে আমরা বের হতে কত বছর লাগবে কেউ জানে না। ফলে তার যে এই যে পরিবারের কর্তার গুরুত্ব, একটা পরিবার পরিচালনার জন্য কতটুক, সেটার সাথে যদি তার এই দল পরিচালনার জায়গাটায়, তার ম্যাচুরিটির জায়গাটা আমরা খেয়াল করি, এটা অবশ্যই ভূমিকা রেখেছে। নিশ্চয়ই মানুষ আস্থা রাখতে চেয়েছে। কারণ যত কিছুই হোক, আমার আসনে যিনি পার্লামেন্ট মেম্বার হিসেবে দাঁড়িয়েছেন, তার দিকে তাকিয়ে লোকজন ভোট দেয়নি, দেখেছে জিয়াউর রহমানের দিকে, বেগম খালেদা জিয়ার কথা মনে করেছে, তারেক রহমান দেশ চালাতে পারবে কিনা এগুলো দেখেছে। ফলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা প্রশ্ন যেন কি করেছেন যে নারী বিষয়ে জামাতের যে, দেখুন জামাত একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। ফলে তাদের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা যে কোনো পরিস্থিতিতেই এ ধরনের বক্তব্য আসলে সেটায় প্রভাবিত না হয়ে, বিভ্রান্ত না হয়ে, বরং ডিফেন্ড করার চেষ্টা করে। কিন্তু যারা সাধারণ মানুষ, তাদের মধ্যে এক ধরনের অ্যাসেসমেন্টের বিষয় থাকে যে তারা আসলে কি করতে চায় বা কি হবে। যেহেতু জামাতের মানে সরকারে আসার বা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, ফলে এক ধরনের সংকট কিন্তু তৈরি হয়েছে, এতে সন্দেহ নেই। তবে আমি নিশ্চিত না এটা কতটা কাজ করেছে। এটার কারণ হলো এই জুলাই গণ অভ্যুত্থানে আসলে এবার যারা রক্ত দিয়েছে, যাদের কারণে তারেক রহমান বাংলাদেশে এখন, যাদের কারণে আমি প্রাণ খুলে, আমি এই 15 বছর আপনারা জানেন, আপনাদের টেলিভিশনেই ভাঙা একটা গাড়ি নিয়ে আসতাম, যেতাম, আমার মনে হতো আমি ফিরবো কিনা। তখন অনেকেই ছিল না। তো আমি বলি যে আজকে আমি নির্ভয়ে চলে এসেছি, আমি চিন্তাও করিনি।
এই পরিবর্তনটা যে বাচ্চাগুলো করে দিয়েছে, সেই বাচ্চারা বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন অংশের। ফলে বড়রা যদি কোনো ভুলও করে, ছোটদের মধ্যে, জেনজিদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি, তারা খুবই চঞ্চল, তবে তারা সততা এবং যেইটায় যুক্তি আছে সেই জিনিসটাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করে। ফলে আমার ধারণা এই বিষয়টা কিছুটা প্রভাব তৈরি করে থাকতেও পারে, নিশ্চয়ই করেছে হয়তো ইয়াংদের মধ্যে একটু। আর এনসিপির এনসিপি হচ্ছে যে তারা জুলাই যোদ্ধা, তাদের যে অবদান সেটা আমি শুরুতেই বলেছি যে সেই মানুষগুলোর কথা মনে হলে এখনো আমাদের মাথা নুয়ে আসবে এবং সারা জীবন আমরা সেটা মনে রাখবো। তবে রাজনৈতিক দল হিসাবে তারা যেহেতু নতুন, অভিজ্ঞতার একটা বিষয় ছিল, সেখানে অভিভাবকরা তাদেরকে যেভাবে গাইড করার কথা ছিল একটা রাজনৈতিক দল তৈরি হওয়ার জন্য, পরিবেশ যেভাবে সহায়ক হওয়ার দরকার ছিল সম্পূর্ণ উল্টো ছিল। নতুন বাচ্চাদেরকে কখনো অর্থ, কখনো ক্ষমতা বা অন্য কোনো অভিভাবক বলতে আপনি সুনির্দিষ্ট অভিভাবকত্ব বলতে আমি এটা বুঝাই যে যারা আমাদেরকে এই ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করলো, তাদেরকে আমাদের পরামর্শ দেওয়া উচিত। যেমন আমি আমার ইউনিভার্সিটির ছাত্রনেতাদের পরামর্শ দিই, সততা হচ্ছে 1 নাম্বার শর্ত, নো চাঁদাবাজি, কোনো ধরনের কোনো কিছু চলবে না। ছাত্রর মতো চলবে, পড়ালেখা চলবে, তোমাদের যে দাবি আছে সেটা সম্পূর্ণভাবে মানা হবে, দল মত কোনো বিষয় এখানে গুরুত্বপূর্ণ না। এই জায়গাটায় কথা বলার পর আমি দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব যেটা তৈরি হয়েছে, আজকে 1 বছর 4 মাস একটি চাঁদাবাজির ঘটনা খুঁজে পাওয়া যাবে না। অথচ আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো চাঁদাবাজির আখড়াতে পরিণত হয়েছিল এক সময়। এটা অভিভাবকের একটা ব্যাপার আছে, মস্তিষ্কে পছন্দ হলে সারা দেহ নষ্ট হয়। অভিভাবকদের এই জায়গাটায় আমি মনে করি যে নতুনদের নার্সিং করার যে জায়গাটা ছিল, পরামর্শের জায়গা ছিল, সেখানে যতটা না তাদের পরামর্শ দিচ্ছে তার চেয়ে বেশি ইউজ করেছে। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, যেখানে নারীরা সেই জুলাই যোদ্ধাদের মধ্যে সংগ্রামে সবার আগে ছিল এবং মা, শিশু, নারী এদের ভূমিকা অন্যরকম ছিল। অথচ আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম এই জায়গাটায় একজনও নারী প্রার্থী দেয়নি, এনসিপি মাত্র 2 জন দিয়েছে। তাদের কাছে প্রত্যাশা আরও বেশি ছিল, হয়তো তারা এককভাবে নির্বাচন করলে এখানে সংখ্যা আরও বাড়াতে পারত। এবং আমি এমন অনেক জায়গায় ফলাফল দেখেছি যেখানে কোনো দিন এই শাপলা কলির যে প্রার্থী তাকে দেখিনি, কিন্তু সেই সেন্টারে যে ভোটগুলো পেয়েছে সেটা অস্বাভাবিক। হয়তো আওয়ামী লীগ বিএনপি নির্বাচন করলে আগে যেমন ফাইট হতো এরকমভাবে হয়েছে। তার মানে হচ্ছে এই জুলাই যোদ্ধাদের প্রতি জেনজি থেকে শুরু করে সাধারণ মানুষের একটা মমতা আছে। এই মমতার জায়গাটা রাজনৈতিকভাবে ব্যবহার করার যে প্রক্রিয়াটি ছিল, সেই প্রক্রিয়ায় তারা সাংঘাতিকভাবে প্রতারিত হয়েছে অভিভাবকদের দ্বারা। সেই জন্যই এই পরিণতি হয়েছে। মনে রাখেন, আপনিও কি তাই মনে করেন কিনা যে এনসিপির, শুধু তো বিএনপি জামাত নিয়ে কথা বলছে, এই যে এনসিপির এই পরিণতির জন্য আসলে কি তারা নিজেরা কতটুকু দায়ী, অভিভাবকরা কতটুকু দায়ী? ধন্যবাদ। আমি সত্যি একটা কথা যদি বলি যে এনসিপির উপরে আমাদের তো প্রচুর একটা প্রত্যাশা ছিল, প্রত্যাশা শুধু নয়, তাদের উপরে আমাদের একটা শ্রদ্ধা যেহেতু তাও ছিল, তাদের কিভাবে তারা কোন আন্দোলনকে কোন জায়গায় নিয়ে যেতে পেরেছে। কিন্তু সত্যি আমি বলি যে এনসিপি কিন্তু পরবর্তীকালে ঠিক তারপর থেকেই ঠিক যেভাবে তারা আগে যেটা আন্দোলনটাকে গড়ে তুলেছিল তার থেকে কিন্তু একটু সরে যেতে থাকলো, ধীরে ধীরে মানুষের কাছ থেকে সরে যেতে থাকলো, যেটা আমি আশা করিনি। কারণ যে কোনো জিনিস তুমি লড়াই করে যে জিনিসটা তুমি নিয়েছো, যেটা লাভবান হয়েছ, লাভ করেছো, সেটাকে তুমি তখনই যদি সেটাকে এনক্যাশ করে কোনো কিছু করতে চাও, তাহলে কিন্তু লোকজন মানে অন্যেরা সেটা তেমন পছন্দ করে না। আমি একটা জিনিস যেটা বললেন যে যখন এনসিপির জন্য আমিও হয়তো মা হিসাবে, নানি হিসাবে, দাদি হিসাবে ওদের জন্য এমন কিছু না যে করতে পারতাম না, কিন্তু যখন ওরা জামাতে জয়েন করলো, তো বিশ্বাস কেউ করবে কিনা জানি না, আমার খুব কষ্ট লেগেছে।
আমি ওদের উপর রাগ হইনি, আমি ওদের উপরে ইয়ে করিনি, কিন্তু নিজের থেকে আমার খুব কষ্ট হয়েছে, আচ্ছা ওরা এটা কি করলো। তাসনিম জারার মতন একটা মেয়ে যার এত অ্যাচিভমেন্ট ছিল, ওদের যে ওদের সঙ্গে যে সহযোগিতা দিয়েছিল, সেই মেয়েটা ছেড়ে চলে গেল দল, তাদের টনক নড়ল না যে এটা আমরা কি লুজ করছি। একটা মেয়েকে লুজ করাও কিন্তু তার জন্য তাদের চিন্তা করা উচিত ছিল যে আমরা একসঙ্গে যারা কাজ করছি, আমাদের সবার যাদের এত ডেডিকেশন, আমাদের যাতে যেখানে আমাদের এত ইয়ে ছিল ওদের সঙ্গে, আত্মত্যাগ স্বার্থত্যাগ সবই বলবো আমি, সবই ছিল, তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। একটা এক্সাম্পল দেখেও তো তারা বুঝতে পারতো, আবার বসতে পারতো যে না সত্যি আমরা কেন গেল, তারা কি লাভ করলো, একমাত্র কিছু পার্লামেন্টের সিট পাওয়ার জন্য। তারা কি ভেবেছিল যে আমি ওনার কথা তুমিও বোধহয় বললে যে ওরা যদি নিজেরা একলাও দাঁড়াতো তাহলে আমি মনে হয় এর থেকে তারা বেশি ভোট পারত এবং তারা অনেক বেশি প্রার্থী দিতে পারত এবং জনগণ তাদের এর থেকে বেশি ভোট দিত। আমি মনে করি যে তারা অনেক লুজ করেছে। এই 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 চিন্তাধারা তাদের মধ্যে কেন হলো যে আজকে আমি এসেছি, আমরা যে আপনি তো আমরা যে রেভলিউশন সম্বন্ধে যাদের আমাদের কিছুটা কিছু আইডিয়া আছে, কোনো রেভলিউশনেরই সঙ্গে সঙ্গেই সেটা যদি ক্যাশ করতে চায় তাহলে সেটা এটা হতে পারে না। ফ্রেঞ্চ রিভলিউশনে আমরা যে জায়গাতে মানুষ বড় বড় নেতারা হেঁটে চলে গেছেন, লোকে যেখানে রাস্তাতে চুমু দিয়েছে সেখানে সেই নেতাদেরই গিলোটিনে মরতে হয়েছে। কেন? যে তারা তখনই তাদের ত্যাগকে এনক্যাশ করতে চেয়েছে। মনে রাখেন আজকের এই ভোটের ফলাফলের পর তাহলে এনসিপির জন্য যদি অভিভাবক হিসেবে বলি, আপনার কি পরামর্শ থাকবে, আহ্বান থাকবে আজকে এনসিপির জন্য? অর্থাৎ আমি যদি এভাবে বলি, তরুণ যারা ছিল, যারা সম্মুখ সারির তখন যোদ্ধা ছিল। আমি জানি না এনসিপি, আমি যতদূর শুনেছি যে অনেক মোবাইলেও দেখেছি যে এনসিপির সঙ্গে জামাতের একটা কথা হয়েছে, নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। জি, জামাত মানে ঘোষণাও দিয়েছিল জামাত যদি ক্ষমতায় আসে ক্যাবিনেটে থাকবে। এটাতে আমি আরো বেশি দুঃখ পেয়েছি যে সত্যি সত্যি কি নাহিদ ইসলাম একটা মন্ত্রিত্বের জন্য ইয়েতে জামাতে জয়েন করলো? তাহলে তার আত্মত্যাগ স্বার্থত্যাগ, এই যে এত বড় সংগঠন তারা যে জুলাই যে ইয়েটা আন্দোলনটাকে যারা সংগঠিত করলো, সবই তো ওর মাটিতে চলে গেল। আমি মনে করি যে আমি খুব সোজা ভাষায় আমি এটা বলতে চাই যে আমি খুব দুঃখ পেয়েছি। আর আমি মনে করি যে যারা আজকে একটা আন্দোলন করে উপরে উঠে, তাদের প্রথমে রুটটাকে শক্ত করতে হয়। তারা রুটটা শক্ত করতে হয়, তাদের প্লেসটা সমাজে কোথায় আছে, দেশে কোথায় আছে সেটা শক্ত না করে তারা যদি চট করে উপরে উঠতে চায়, খুব তাড়াতাড়ি তারা ভেঙে পড়বে। আপনার কাছে আসবো একটু আপনার কাছে আসবো, একটু রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে যেতে চাই, ওখানে ফলাফল ঘোষণা চলছে, একটু জেনে আসে। জি, রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে নির্বাচনী এলাকা 187, ঢাকা 14, মোট ভোট কেন্দ্র 174, প্রাপ্ত ফলাফল হচ্ছে 30টি কেন্দ্রে। হায়ের পক্ষে ভোট পড়েছে 24,685, নায়ের পক্ষে ভোট পড়েছে 6,707। নির্বাচনী এলাকা 190, ঢাকা 17, মোট ভোট কেন্দ্র 125, 21টির ফলাফল পাওয়া গেছে। হায়ের পক্ষে ভোট পড়েছে 16,321 এবং নায়ের পক্ষে পড়েছে 4,669। নির্বাচনী এলাকা 191, ঢাকা 18, মোট কেন্দ্র 219, 28টির ফলাফল পাওয়া গেছে। হায়ের পক্ষে ভোট পড়েছে 25,808, নায়ের পক্ষে ভোট পড়েছে 8,251। এই হচ্ছে আপাতত প্রাপ্ত ফলাফল। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে জানছিলাম তথ্য, মূলত ঢাকার কয়েকটা আসনের গণভোটের তথ্য। কাজী জেসন যদি এখানে একটু যুক্ত করতে চাই, এর মানে এমনটাই কিন্তু প্রত্যাশা ছিল যে গণভোটে হ্যাঁ জয় যুক্ত হবে, বেশ বড়। হ্যাঁ, কারণ এখানে তো যারা অংশগ্রহণ করছে জাতীয় পার্টি ছাড়া সবাই আপনার হ্যাঁ ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করছে। এই জায়গায় কিন্তু বিএনপিকে একটু ট্যাগিং এর চেষ্টা ছিল, যে চেষ্টা ছিল, কিন্তু সেটা তো বিএনপি চেয়ারপারসন নিজেই তিনি বলেছেন, হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি নিজেই বলেছেন। এনসিপি নিয়ে যে কথাটি বলছিল, আমার মনে হয় সেই জায়গায় একটু আসে, সেটা হচ্ছে যে এনসিপির দেখুন একটি
আন্দোলনের সারিতে প্রথম সারিতে থাকা এবং একটি দল গঠন করা, দেশের জন্য রাজনীতি করা, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, আন্দোলনে গণঅভ্যুত্থানে মনে রাখতে হবে আবু সাইদ এভাবে দুহাত খুলে বুক মেরে না দিলে, সেদিন আবু সাইদ নিহত না হলে আসলে আন্দোলনটা কিভাবে কোন দিক দিয়ে আসতো সেটা কিন্তু আমরা কেউ জানি না। হ্যাঁ, এতগুলো মানুষকে শেখ হাসিনা মেরে ফেলেছে, সেরকমটা না হলে ছাত্র জনতা যদি রাস্তায় নেমে না আসতো, যে ঘরের মানুষটা গৃহিণী সেও যদি পাতিলে খাবার রান্না করে নিয়ে রাস্তায় না নেমে আসতো, তাহলে আমরা জানি না আসলে কি হতো। এবং এর মধ্যে দিয়ে ডিটেইলে গেলে ইতিহাসে হয়তো লেখা হবে যে কে কোন সময়টায় কোন ঘোষণা দিতে চেয়েছে, কারো নেপথ্যে আরও অনেক গল্প আছে। সুতরাং গণঅভ্যুত্থানে শুরুতে কেউ সামনে ছিল বলেই এবং সে নিপীড়িত হয়েছে, তার স্যাক্রিফাইসকে অবশ্যই আমরা মনে রাখবো, ডেফিনেটলি মনে রাখবো, কিন্তু তার সাথে সাথে সেটা দল করে দেশের নেতা হয়ে যাওয়ার মধ্যে তফাৎ আছে। কেন আমি বলছি, কারণ এনসিপির রাজনীতিটা কি আমি তো ক্লিয়ার না, এনসিপি কী রাজনীতির কথা বলে। এনসিপি আমি শুরু থেকে শুধুমাত্র এনসিপি দেখছি বিএনপিকে গালি দেয়া, মাঝখানে জামাতকে গালি দিয়েছে, জামাতকে তারা ভণ্ড বলেছে, জামাতের দ্বিচারিতা নিয়ে কথা বলেছে, জামাতকে মুনাফেক বলেছে। যে দলকে এই এনসিপির শুরুর দিকের মানে আমি সামনের সারির নেতারা মুনাফেক বলে, ভণ্ড বলে, সেই জামাতের সাথে তারা কি করে জোট করে? তাহলে তারা কি নিজেদের সাথে অনেস্ট থাকলো কিনা সেটা একটি বিষয়। আর আরেকটি দলকে, বিএনপিকে শুধুমাত্র গালি দেওয়ার মধ্য দিয়ে একটি দল দাঁড়িয়ে যাবে তা তো হতে পারে না। বিএনপি এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলেছে, আমরা নতুন বন্দোবস্ত করব, কিন্তু কি নতুন বন্দোবস্তের প্রস্তাবনা? এনসিপি যারা আছে তাদের বিরুদ্ধেও তো চাঁদাবাজির অভিযোগ অনেক এসেছে, বিভিন্ন জায়গায় এনসিপির সাথে সম্পৃক্ত ছিল বা নাগরিক কমিটিতে ছিল, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মানে প্রমাণ এসেছে, অভিযোগ এসেছে। এনসিপি থেকে আপনি জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি একটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবং এজাজকে যেভাবে আপনার এখানে ঢাকা উত্তরে হ্যাঁ জেলা প্রশাসক হিসেবে, আপনার উত্তরের প্রশাসক হিসেবে যেভাবে সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে নেপথ্যে অনেক লেনদেনের কথা পর্যন্ত আমরা শুনেছি। সুতরাং সেই জায়গা থেকে নতুন বন্দোবস্তের কথাটা শুধুমাত্র মুখ দিয়ে বললেই তো হবে না। তারা কি নতুন বন্দোবস্ত, কি সততা আসলে তাদের মধ্যে আছে, সেটা সাধারণ মানুষ দেখতে চাইবে। আরেকটি বিষয় হচ্ছে যে এনসিপির অভিভাবকত্বের কথা এখানে প্রফেসর কামরুল বললেন, তো মানে অভিভাবক হিসেবে তারা কাকে মানবেন সেটা একটা বিষয়। আমি তো জানি যেখানে বিষয়গুলো কি হয়েছে, জামাতে ইসলামের সাথে যাওয়ার আগে বিএনপির সাথে যে তাদের কোনো আলোচনা হয়নি তা তো না, হয়েছে, কিন্তু তারা আলোচনা চলছিল, তারা আসলে আরো বেশি আসন চেয়েছে। সুতরাং আমরা দেখলাম যে মুখে যদিও তারা বলছে ক্ষমতা না জনতা, জনতা জনতা, কিন্তু ক্ষমতার কাছাকাছি তারা যেতে চাইলো। কার সাথে যেতে চাইলো? জামাতে ইসলামের সাথে, যে জামাতে ইসলামের সব সময় ক্ষমতার কাছে তারা সাথে থাকতে চেয়েছে। আপনি দেখেন আসলে এই প্রসঙ্গ থেকে আমি আরেকটা প্রসঙ্গে চলে যাচ্ছি, আমি আসবো, সেই কথাটা বলা আসলেই দরকার যে আপনার মুক্তিযুদ্ধের প্রসঙ্গ যখন আসে তখন একটা কথা বলা দরকার। কিন্তু আমি এনসিপির ব্যাপারে আমি বলবো যে তারা ভারত বিরোধিতার কথা বলছে, কিন্তু আমার তো সন্দেহ হয় যে আসলে তারা কাদের পরামর্শ নিয়ে জামাতের সাথে জোট করলো, তারা কি ভারতেরই বন্ধু কিনা বা অন্য কোনো পরাশক্তিরই বন্ধু কিনা, কাদের পরামর্শ তারা জামাত ইসলামের সাথে গেল, নাকি তাদের মনেই আসলে তারা জামাত ইসলামের রাজনীতিকে ধারণ করে, যেটা অনেকে বলে যে তাদের মধ্যে এমন কেউ আছে যারা আসলে একসময় শিবির করতো বা তাদের সমর্থন আছে জামাত ইসলামের প্রতি, সেরকমটা হলেও হতে পারে। কারণ তা না হলে জামাত ইসলামের সাথে তারা যে জোট করলো, কোন গ্রাউন্ডে জোট করলো সেটা আমি বুঝতে পারি না। যখন আপনি প্রশ্ন করবেন যে আপনি জামাত ইসলাম এটা সমর্থন করেন কিনা, ইডিওলজিক্যাল জায়গা থেকে, আদর্শের জায়গা, আপনি ইলেকট্রাল জোট যখন করছে আর করতে পারে, আদর্শিক জোট না, ইলেকট্রাল জোট এটা করতে পারে। কিন্তু আপনি যখন দেখবেন যে জামাত ইসলাম এখানে বড় দল, এনসিপি চাইতে জামাত ইসলামী বড় দল, এনসিপি একটা প্রোগ্রাম করতে গেলে জামাত ইসলামের লোক দিলে তাদের ওখানে লোক হয়, না দিলে লোক হয় না, তাদের তো আস্তে আস্তে ডিপেন্ডেন্সিটা ওইভাবে জামাত ইসলামের উপর হয়েছে। সুতরাং আপনি ওখানে যখন জোট করতে গেলেন তখন প্রসঙ্গ তারা নিয়ে আসছে এরকম যে বিএনপি তো জামাত ইসলামের সাথে জোট করেছিল, বিএনপি যখন জোট করেছে সেটা যখন দোষ হয় না, আমরা করলে কেন দোষ হয়? আপনি দেখেন সমালোচনা না করে বরং অন্যকে দোষ দেখানো, তাও আবার একটা রং একটা লজিক এনে। কারণ বিএনপি জামাতকে রাখা এবং তুমি জামাতের সাথে চলে যাওয়া, একটা ছোট দল জামাতের ভেতরে গিয়ে বিলীন হয়ে যাওয়ার মধ্যে তো তফাৎ আছে। কারণ সে তো এনসিপি তো একটা এস্টাবলিশড দল না বিএনপির মতো। এনসিপির সামনে এনসিপি মাত্র যাত্রা শুরু করেছে, তার নিজেকে প্রমাণ করতে হবে, কিন্তু সে নিজেকে প্রমাণ না করে সে জামাত ইসলামের সাথে চলে গেল। যে জামাত ইসলামী মুক্তিযুদ্ধে কেন তারা তাদের দল এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছে এবং কেন পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, সেসব প্রসঙ্গ আসলে তারা সেটাকে বলে যে ইতিহাস আমাদের তরুণরা জানে না, আমাদের তখন জন্ম হয়নি, এ ধরনের কথা বলে। এবং এরকমটাও বলে যে আমরা
ভারতে যেহেতু মুক্তিযুদ্ধ চেয়েছে, ভারত যেহেতু পাকিস্তানকে বিভক্ত করতে চেয়েছে, সেজন্য জামাত ইসলামের তখন পজিশন ছিল যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। আমার এখানে একটি প্রশ্ন, তাই এনসিপিতে তো অনেক বুদ্ধিমান ছেলে মেয়ে আছে যারা পড়ালেখা করে, তারা কেন জিজ্ঞেস করে না এই প্রশ্নটা কখনো জামাত ইসলামকে, যে জামাত ইসলামে যে তাদের যে নেতা তারা তো তখন বলেছে না পাকিস্তান, তারা তো তখন বলে নাই যে পাকিস্তানের পক্ষে আমরা থাকবো। 47 তাদের অবস্থান ছিল না পাকিস্তান, যখন কিনা মুসলিমরা এক হতে চেয়েছিল। তার মানে তারা ক্ষমতা কি কংগ্রেসকে সাপোর্ট করেছে। তখন যদি তারা ভারতকে এবং বৃহৎ ভারতকে সমর্থন করে থাকে, কংগ্রেসকে সমর্থন করে থাকে, মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল? তাহলে মুক্তিযুদ্ধের সময় ডেফিনেটলি তারা আবার ক্ষমতার পক্ষে চলে গিয়েছিল। তো যে দলটি সবসময় ক্ষমতার পক্ষে যায়, তাদের সাথে গিয়ে ক্ষমতা না জনতার রাজনীতি প্রমাণ করা যায় তারা জনতার পক্ষে থাকবে, এটা তো হয় না, মানুষ তো এটা বিশ্বাস করবে না। সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা করলে, ভবিষ্যতের কথা চিন্তা করলে আমি মনে করি দিস ইজ ভেরি টাফ ফর দেম টু প্রুভ। মানে মানুষ আসলে এখন তাদেরকে কিভাবে দেখবে এটা আমরা সন্দেহ রাখছি। মানুষ হয়তো তাদের নতুন বন্দোবস্ত কথা যেটা বলেছে আমার মনে হয় না সেটা বিশ্বাস করতে চাইবে। আর এই যে জামাতের অনেক হেভিওয়েট প্রার্থীকে আমরা দেখলাম পরাজিত হতে, এর কারণ কি? এখানে আমি যদি উল্লেখই করি, জামাতের সেক্রেটারি জেনারেল আছেন গোলাম পারোয়ার আছেন, কক্সবাজারের হামিদুর রহমান আজাদ আছেন, আমাদের শিশির মনির আছেন, তারা তো বেশ আলোচিত এবং বেশ ভালো করার কথা। সেই জায়গায় এই হেভিওয়েট প্রার্থীদের এমন পরাজয়ের কারণ কি মনে হয় আপনার? আমরা যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলোর মধ্যে এর উত্তর রয়েছে। আসলে আমরা যদি কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই কিংবা কোনো একটা বিষয় অ্যাড্রেস করতে চাই, তখন কিছু পিক অ্যান্ড চুজ করি। মানুষ কিন্তু এই কাজটা করে যে কাদেরকে আসলে মেসেজটা দেওয়া উচিত। হয়তোবা যে বিষয়গুলো পছন্দ করেনি ওই এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে এই জবাবটা দিতে পেরেছে, এটা একটা কারণ হতে পারে। আর এনসিপির ক্ষেত্রে যে আলোচনাটা হচ্ছিল সেটা আমার মনে হচ্ছে যে এটা আসলে তাদের সময় শেষ হয়ে গেছে। তারা দেখুন, আমি একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছি, আমি গত 1-1.5 বছর আলোচনা কম করছি, হাত পা বাঁধা, কিন্তু তার আগে আমি অনেক বেশি শক্তিশালী ছিলাম। এর মানে হচ্ছে যে এনসিপির এরা পার্লামেন্টে যেতে হবে, মন্ত্রী হতে হবে, তার চাইতে তারা যদি রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে গুছিয়ে রাখতে চায়, জুলাইয়ের চেতনাটা ধরে রাখতে চায় এবং যেটুকু ভুল হচ্ছে তা থেকে শিক্ষা নিতে চায়, তাহলে যেটা সুবিধা হবে, আমরা 90-তে কি দেখলাম, 3 জোটের রূপরেখায় যেই চুক্তিগুলো হলো, আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার সময় আমরা খুব ভালো দুটো জনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারপরে পার্লামেন্টারি ফর্মে গেছি, কিন্তু তারপরেও 3 জোটের রূপরেখার যে অঙ্গীকার ছিল সেটা 71-এ যেমন পরবর্তীতে আমরা যা অঙ্গীকার করেছি পারি নাই, তখনও কিন্তু ব্যর্থ হয়েছি। ছাত্রদের 10 দফা ছিল, ওই সেগুলো তো পালন করা হয়নি। ফলে যারা এখন সরকারে আসবে তারা আজকে কে কয়টা আসন পেল এটা তাদের জন্য যতটা আনন্দের ঠিক ততটাই দায়িত্বের, এবং এই দায়িত্ব পালন করার জন্য তাদের যে পরামর্শক, তাদের এই চাটুকারের চাইতে পরামর্শক বা সমালোচক দরকার। অর্থাৎ কুৎসার সমালোচনার পার্থক্যটা বুঝতে হবে। বাংলাদেশের মানুষ কি করে? প্রশংসার নামে পূজা করতে থাকে, আবার সমালোচনার নামে কুৎসা রটাতে থাকে। এটা থেকে বের হয়ে আসতে হবে। এনসিপিকে যেই কাজটা করতে হবে, রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। আমরা ভালো রাজনৈতিক দল চাই, গণতান্ত্রিক চর্চার জন্য দেশে সেটা প্রয়োজন। সেই জন্য আমাদের যে চ্যালেঞ্জগুলো নতুন সরকারের আছে, যেমন ইকোনমিক ইনস্টেবিলিটি সাংঘাতিক, এখানে মুদ্রাস্ফীতি, কারেন্সি ডিভ্যালুয়েশন, রেভিনিউ কালেকশন কম, এই জায়গাগুলোতে কথা বলতে হবে। ল এবং অর্ডার সিচুয়েশন খুবই খারাপ অবস্থা, জননিরাপত্তার অবস্থা আমরা জানি কি অবস্থা, সেটা নতুন সরকারকে দিয়ে এনশিওর করাতে হবে। ইনস্টিটিউশনাল রিফর্ম যেগুলো আছে সেগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, বিচার বিভাগ বলুন, পুলিশ বলুন, আমলাতন্ত্র বলুন, এগুলো প্রায় ধ্বংস আমাদের। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। জব ক্রিয়েশনের বিরাট একটা কমিটমেন্ট দেওয়া আছে বিএনপি, যেহেতু আমরা লক্ষ্য করছি ক্ষমতায় আসবে। প্রেস ফ্রিডমের একটা বিষয় আছে, প্রেসকে এমনভাবে ফ্রি করতে হবে। আমরা তো দেখেছি আওয়ামী লীগ এসে 3টা প্রচার মাধ্যম বন্ধ করে দিয়েছিল, মনে আছে? তো এখন কেউ যদি ক্ষমতায় আসে, কতগুলো মানে আসন নিয়ে আসলো, তার চাইতে কত বেশি পরিমাণ দায়িত্ব নিয়ে আসলো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং মনে রাখতে হবে, আমরা 71-এর পর 90 কিন্তু ফেস করেছি, আমরা কিন্তু 24 আবার ফেস করেছি। এবং মনে রাখতে হবে জেনজি যেটা, তারা কিন্তু ঠিক এই কয়দিনের যেই আলোচনা, সেই আলোচনায় কিন্তু তাদের সিদ্ধান্ত যেমনভাবে দেওয়ার ঠিক সেভাবেই দিয়েছে। তারা কিন্তু একইভাবে
অপেক্ষা করছে নতুন সরকার যে আসবে তারা ক্ষমতা নয় দায়িত্ব নিয়ে আসতে হবে, যেটা জনাব তারেক রহমান বলেছেন। সেই জন্য আমি মনে করি এনসিপির জন্য আমার পরামর্শ হচ্ছে এটা, তারা জুলাই গণ অভ্যুত্থানে যেখানে সম্মুখ সারিতে থেকে প্রাণ বাজি রেখে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পারে, তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে একটা গণনির্বাচিত, জনগণ দ্বারা নির্বাচিত ভ্যালিড একটা গভর্নমেন্টকে সঠিক পথে পরিচালনা করার জন্য ইতিবাচক ভূমিকা রাখা। ফলে এই কাজটি আমাদের করতে হবে এবং মনে রাখতে হবে যে ক্ষমতায় যদি যেতে হয় তাহলে জনতাই হচ্ছে ভরসা, আসলে জোট ভরসা নয়। এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল, জনতাই ভরসা, এটা মাথায় রাখতে হবে। জি, মনে রাখেন এই যে জনতায় ভরসা এবং যেই সরকার আসছে, যদি এভাবেই বলি বিএনপি দায়িত্ব নিচ্ছে, সেখানে বিএনপির একটি বিশাল দায়িত্ব আছে এবং প্রত্যাশার জায়গাটাও কিন্তু অনেক, যদি এভাবে বলি প্রত্যাশার বিশাল চাপ আছে। সেই জায়গায় আমরা দেখেছি যখন যে দায়িত্বে আসে সেখানে যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান বলছিলেন যে চাটুকারিতার এক ধরনের বলয়ের মধ্যে চলে যাওয়া, বরং গঠনমূলক জায়গাটা থাকে, এই জায়গাটা কতটা জরুরি? আমি মনে করি বিএনপির সামনে কিন্তু এখন একটা অনেক চ্যালেঞ্জ আছে, অনেক। প্রথম কথা যে বিএনপি দেশটাকে যেভাবে ইলেকশনের সময় তাদের প্রতি কতগুলি জিনিস খুব বেশি আমরা কেন আলোচনা করেছি, তার মধ্যে একটা ছিল বিএনপি দুর্নীতি। বারবার করে বলা হয়েছিল বিএনপি এতবার দুর্নীতিতে তাদের নাম এসেছে এবং সেটা তারা কমব্যাট করতে পারেনি তখন। তো দুর্নীতি নিয়ে বিএনপির বড় চ্যালেঞ্জ আছে। তুমি যে ওর বলছিল যে দখলবাজি, হ্যাঁ দখলবাজি, চাঁদাবাজি, একদম অস্বীকার করা এটা যাবে না যে বিএনপিরা এই যে জুলাই এর পরে আমি নিজেও দেখেছি, আমি বলেছি আমি তো বস্তির কাছে থাকি, যারা আগে আওয়ামী লীগের চাঁদাবাজি করতো ঠিক সেই জায়গায় তাদের সরিয়ে আবার অনেক জায়গায় তাদের সঙ্গে ভাগাভাগি করে তারা চাঁদাবাজি করেছে। কিন্তু এটা যে একদম হয়, এবং আমি এটা ওদের অনেক নেতা নেত্রীর কাছে নালিশও করেছি যে তোমরা এটাকে এখনই বন্ধ করো, নাহলে এটা বন্ধ না হলে পরবর্তীকালে তোমরা আরও পারবে না। তো এইরকম বড় চ্যালেঞ্জ, এটা তো একটা চ্যালেঞ্জের কথা আমি বললাম, কিন্তু যত বেশি মানুষকে আশা দেওয়া হয়েছে তত বেশি চ্যালেঞ্জের মধ্যে তাদের পড়তে হচ্ছে। কারণ অনেক দিলেও সামান্য কিছু যত বেশি দেওয়া হবে তার যদি অর্ধেকও করা হয় তাহলে মানুষকে খুশি করা যাবে না। অল্প অল্প কথা বলে যদি সেটুকুই করা হয় তাহলে কিন্তু লোকে খুশি হয় বেশি, কারণ আমার বলা হয়েছে কিন্তু অনেক বেশি। এই এত বলাকে তারা কিভাবে চ্যালেঞ্জ করে কিভাবে এটা ম্যানেজ করবে সেটা কিন্তু তাদের এখনই চিন্তা করতে হবে। উনি যেটা বললেন চাটুকারিতা নয়, এখন পরামর্শ দরকার এবং গঠনমূলক চিন্তা করতে হবে যে আমার প্রায়োরিটি কি, আমার রোড ম্যাপটা কেমন হবে, আমি কোন রাস্তায় আগে যাব, কতটুকু সময়ের মধ্যে যাব। আমার মনে হয় এটা একটা গবেষণার বিষয় এবং আমি মনে করি যে মানে চট করে নিজেরা ক্ষমতায় আমি ক্ষমতা বলবো না, শাসনভারের দায়িত্ব তাদের নিজের হাতে নেওয়ার আগে তাদের নিজেদেরই একটা রোড ম্যাপ তৈরি করে এবং তাদের যারা বুদ্ধি পরামর্শ দেন তাদের নিয়ে একটা আলাদা সেল করা উচিত। তারেক রহমান যদি সুন্দরভাবে দেশটাকে চালাতে চান তাহলে শুধুমাত্র বিএনপির লোক না, দেশে যারা মাথা আছে দল মত নির্বিশেষে তাদেরকে নিয়ে যদি একটা পরামর্শ একটা সেল করেন যে এই চ্যালেঞ্জগুলি আমি মোকাবেলা করতে চাই, এই চ্যালেঞ্জে আপনারা আমাকে প্রায়োরিটি কোনটা দিতে বলেন, এবং প্রায়োরিটি দেখে দেখে তারা যদি সেটা চিন্তা ভাবনা করে। আর একটা জিনিস ট্রান্সপারেন্ট হতে হবে, আমি করব আমার একটা প্ল্যান আছে এটা বললে হবে না। এখন থেকে ট্রান্সপারেন্টলি তাদের কথা বলতে হবে, ট্রান্সপারেন্টলি লোককে বোঝাতে হবে যে আমি দেখো আমি এটা পারছি না, এটা আমি আগে করছি, এটা তারপরে করছি, এটা তারপরে করছি, সো দ্যাট পিপল নোজ যে আমাদেরকে ঠকাতে চাচ্ছে। তাদের প্ল্যান আছে, তারা করবে এবং চ্যালেঞ্জগুলি আমি জানি না এখনও বিএনপি, আমরা কি কেউ জানি যে বিএনপি এখনই ক্ষমতা করছে, তো সেটা এখনও ফাইনাল হয়নি। যখন হবে আমি যদি তারা করে, যারাই করে তাদের আমি প্রত্যেককে বলবো যে দেশটাকে আগে সামনে রেখে দেশের জনগণের প্রত্যাশা, দেখেন আমাদের বহুদিন থেকে বহু প্রত্যাশা, কিন্তু প্রাপ্তি আর প্রত্যাশার মধ্যে সবসময় গ্যাপ রয়েছে, মেলবন্ধনটা হচ্ছে ভীষণ গ্যাপ রয়ে গেছে। তো এই গ্যাপটাকে কিভাবে কমিয়ে আনা যায়
সেটার জন্য বিএনপিকে প্রচেষ্টা করতে হলে একটা, আমি ওনার কথা খুবই সাপোর্ট করছি যে একটা পরামর্শক সেল দরকার বেশি, তাদের নিয়ে পরামর্শ করে দল মত নির্বিশেষে, দরকার হয় অনেক ব্যাপারে, ধর্মের ব্যাপারে ধর্মকে ইউজ করে যেভাবে জামাত রাজনীতি করতে চেয়েছে সেটার থেকে বেরিয়ে এসে তাদের কি করতে হবে, নারীদের নেতৃত্বের ব্যাপারে তারা মৌলিক অধিকার হরণ করবার জন্য তারা যে সমস্ত কথা বলেছে, শুধু নেগেটিভভাবে এটা আমরা পছন্দ করি বললে হবে না, এটাকে সরিয়ে নিয়ে আমরা পজিটিভলি নারীকে কিভাবে ক্ষমতায়ন করব। আমার রাজনীতিতে আমি নারীদের কি করে আরো বেশি ইয়ে করতে চাই, আমাদের ক্ষমতায়ন, হ্যাঁ আমাদের ভেতরে তাদের এনে তাদের রেসপন্সিবিলিটি দিতে চাই, সে সমস্ত জিনিস যদি তারা চিন্তা করে ধীরে সুস্থে, তাড়াহুড়ি না করে, একটা কথাই আছে তাড়াতাড়ি কাজ হচ্ছে শয়তানের কাজ, অতএব আমাদের চিন্তা করতে হবে যে আস্তে আস্তে রোডম্যাপটা তৈরি করে সেদিকে এগোনো এবং ট্রান্সপারেন্টলি লোককে বিএনপি মোটামুটি নিশ্চিতভাবে সরকার গঠনের দিকে এগুচ্ছে, ফলাফল আসতে তো আরও কিছুটা সময় লাগবে। যদি এভাবে বলি যে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে, এবং তিনি নিজেও কিন্তু একেবারে নির্বাচনের আগে বেশ কয়েকটা সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বলেছেন যে তিনিও চান জামাত একটি ভালো এবং শক্তিশালী বিরোধী দল হোক। জামাত আসলে বিরোধী দল হিসেবে কেমন করবে বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি কি মনে করি, আমরা প্রত্যাশা করতে পারি জামাতের কাছ থেকে যে জামাতে দেখেন, এটাও কিন্তু একটি ব্যাপার যে জামাত যদি বিরোধী দল হিসেবে খারাপ করে এবং এনসিপি সেই জোটে থাকবে, তারা যদি বিরোধী দল হিসেবে খারাপ করে মানুষ প্রত্যাখ্যান করবে, কারণ মানুষ তো জানে যে পরিবর্তনের জন্য সময় লাগবে। হ্যাঁ, যে কথাটি আসলে মনির আপা এখানে বললেন যে তারা অনেক কিছু বলে ফেলেছেন, বলছেন প্রত্যাশা অনেক আছে, বিএনপিরও অনেক কিছু করার ইচ্ছে আছে বলে মনে হয়, দেশ বদলানোর ইচ্ছে আছে বলে মনে হয়, এবং দেশের মানুষের জন্য কিছু কল্যাণমূলক কাজ করার যে ইচ্ছা আমরা দেখছি, সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড বেশ কিছু প্ল্যান আমরা এখানে দেখতে পাচ্ছি, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড, এরকম কিছু পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা বিএনপির আছে, কিন্তু যে পরিকল্পনাগুলো কিন্তু অবাস্তব না, এটা আমরা যদি গভীরভাবে দেখি তাহলে এটা আসলে পসিবল। এবং বিএনপি থেকে তো বলেছে যেটা স্লোলি যাবে, তারা এই কাজটা করবে। আচ্ছা, একটি তো হচ্ছে যে বিরোধী দল হিসেবে কেমন পারফর্ম করবে, আরেকটি হচ্ছে যে সরকারি দল হিসেবে সরকার কীরকম কাজ করবে। দেখুন, বিএনপি চেয়ারপারসনের 100% আন্তরিকতা থাকা সত্ত্বেও উনি ফেল করতে পারেন। কিভাবে ফেল করতে পারেন? কারণ উনি যাদের উপর ডিপেন্ড করবেন তারা যদি ওনাকে ফেল করাতে চান তাহলে উনি ফেল করতে পারবেন, ফেল করে যাবেন। ওনাকে বুঝতে হবে যে ওনার সাথে যারা আছে তারা আসলেই কি ওনাকে সফল করতে চান কিনা, সকলেই সমানভাবে ওনাকে সফল করতে চান কিনা, নাকি সেখানে ব্যক্তি স্বার্থ আছে, নাকি সেখানে স্বজনপ্রিয়তা আছে। যে ব্যক্তিকে উনি সবচেয়ে বেশি বিশ্বাস করছেন, হতে পারে তো এরকম যে তাকে একটা কাজ দেওয়া হলো, তিনি তার বোনকে এনে, বন্ধুকে এনে, ভাইকে এনে তাদেরকেই দায়িত্ব দিলেন যোগ্যতাটা না দেখে। সুতরাং সেই জিনিসটা এখানে লক্ষ্য রাখতে হবে। এটা আমার মনে হয় যে ওই যে আপা যেটা বললেন, আমার মনে হয় যে ওটাও একটা ভালো আইডিয়া, যে আরেকটা টিম করা, মনিটরিং টিম করা যে কোনো কাজের ক্ষেত্রে, এবং একটা ওভারঅল উনি সাজেশনও নিতে পারেন যে কোনো জায়গায় কোনো ত্রুটি তারা দেখছেন কিনা। যারা আসলে কোনো কিছু চাইবে না, কিছুই চাইবে না, হয়তো শুধুমাত্র দুটো কথা বা পরামর্শ দিয়ে, সমাজে এরকম মানুষ কিন্তু আছেন, এরকম অভিজ্ঞ ব্যক্তিরা আছেন যারা ওনাকে একটু পরামর্শ দিলে ওনাদের দলের লাভ হবে, কিন্তু তারা হয়তো তার বিনিময়ে কিছুই চাইবে না, এবং আসলে সেটা দিয়ে কোনো বিশাল তদবির করার মতো ক্ষমতাও তাদেরকে যেন তারা নিতে চাইবেন না, সেরকম মানুষ আছেন আমি মনে করি। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে ওনাকে ঘিরে রাখা, এটা অতীতে আমরা দেখেছি এরকম বিষয় হয়েছে যে আপনার চারিপাশে যারা থাকেন তারা যোগ্য মানুষকে কাছে যেতে দিতে চান না, সেটা কিন্তু হলে এটা খুব ক্ষতিকর হবে। সেটা যেন না হয়, মানুষ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন করে ফেলে, যাদের কাছে গেলে সত্য স্পষ্ট কঠিন কথা বলবেন তাদের কাছে নিতে চান না, এবং তাতে করে হয় কি, যারা স্তুতি বাক্য বলেন তারাই আশেপাশে থাকেন। এরকম থাকতে থাকতে একজন ব্যক্তি যিনি আসলে সারাক্ষণ স্তুতির মধ্যে থাকেন তিনি মনে করেন এটাই রিয়ালিটি, সারাক্ষণ যখন এটা শোনেন তখন এটাকেই রিয়েলিটি মনে করে, এবং এই রিয়েলিটির মধ্যে হঠাৎ করে একজন মানুষ এসে যখন একটা কঠিন কথা বলে যায় তখন মনে হয় যে এটা বোধহয় সত্যি না, উনি এটা কেন বললেন, তখন অবিশ্বাসের জায়গাটাও তৈরি হতে পারে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে ওনার কাছে যে এক্সেস যারা আসলে সত্যি কথা বলতে পারেন, ওনাকে ভালো পরামর্শ দিতে পারেন,
সে অ্যাক্সেসটা দরকার, ওনার রাইট পিপল চুজ করা দরকার যারা কিনা আসলে এই ধরনের স্বজনপ্রীতি করবেন না সেরকম বা দুর্নীতিতে সম্পৃক্ত হবেন না, সেই বিষয়গুলো করা দরকার। এবং ধরেন আমরা তো এখন বলছি না এই যে এই সরকারের ফেইলার, যে সরকার চাঁদাবাজি কন্ট্রোল করতে পারেননি, মোকাবেলা করতে পারেননি, আমরা এই সরকার, হ্যাঁ আমরা যদি বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, তখন তো আমরা বিএনপিকেই জিজ্ঞেস করবো, তখন তো বিএনপিকেই বলবো আমরা যে আপনারা এখন কেন করতে পারছেন না, তখন আমরা কিন্তু বিএনপিকে বলবো। তো সুতরাং সেই জায়গাটাও তাদের মাথায় রাখতে হবে যে এই যে সিস্টেমটা দীর্ঘদিন ধরে চলে এসেছে, যে পরিবর্তনের কথা, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা বলে আসছি, যেটা এই সরকার করতে পারেনি, যেটা এনসিপি করতে পারেনি, সেটা কিন্তু বিএনপিকে, এখন বিএনপি সেই স্বপ্ন দেখিয়ে ফেলেছে, বিএনপিকে করতে হবে। এটা সেই জায়গা থেকে স্টেপস নিতে হবে, নতুন কর্মপরিকল্পনা নিয়ে আসতে হবে, নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে, যারা কিনা কেন ইনভলভ হয়ে যাচ্ছে, যে কাজটা আসলে লেজিটিমেট কাজ না, যে কাজটা ইলিগাল কাজ, সেই কাজে কেউ কেন যুক্ত হয়ে যাবে চাঁদাবাজির সাথে, যদি কেউ তার দলে যুক্ত হয়ে যায় তাকে কিভাবে তারা ফেরাবে, তার এই জন্য কর্মপরিকল্পনা রাখবে বলে আমি মনে করি। আরেকটি কথা আপনি বলেছেন যে বিরোধী দল হিসেবে তারা কিভাবে পারফর্ম করবে। দেখুন, আমি কিন্তু একটি কথা অনেক আগে থেকে শুনে আসছি যে বিএনপি যদি ক্ষমতায় যায় 2 বছরও টিকতে পারবে না। কারণ কি, তার মানে হচ্ছে যে তারা চায় যে বিএনপিকে 2 বছরের মধ্যেই নামিয়ে ফেলা হবে। সুতরাং বিএনপিকে 2 বছরের মধ্যে নামিয়ে ফেলা হবে, এই যে একটি কথা বা চিন্তা তারা মাথায় রাখছেন, এটা আসলে ভয়ানক এবং সাধারণ মানুষ এই যে এটা খুব ভালোভাবে নেবে না। কারণ মনে রাখতে হবে যে শেখ হাসিনা বহু মানুষকে গুম করে, বাক স্বাধীনতা হরণ করে, বহু মানুষকে আয়না ঘরে নেয়ার পরে কিন্তু তাকে মানুষ, ছাত্র জনতা রাস্তায় নেমে এসে তাকে এভাবে হটিয়েছে। সুতরাং তার সাথেই যদি এখনই মানুষ ওভাবে মানে একই সাথে চিন্তা করে, যারা ওই কথাটা বলে যে বিএনপি এবং আওয়ামী লীগ 2 সাপের একই বিষ, এ ধরনের কথা যারা বলে, সেটা খুবই ত্রুটিযুক্ত কথা, এটা আমরা শুনতে চাই না। আমরা দায়িত্বশীল বিরোধী দল দেখতে চাই যে সহযোগিতা করছে, কিন্তু দেশ পরিচালনা কিন্তু শুধুমাত্র বিএনপি করতে পারবে না। আর এখন যে জুলাই সনদে যে ধরনের পরিবর্তন এসেছে, সেখানে তো আপনার একেবারেই পারবে না, এখানে বিরোধী দলের অনেক সহযোগিতা লাগবে। সুতরাং বিএনপি ফেল করলে সেই ফেইলারটা আসলে বর্তাবে, ডেফিনেটলি এটা বিরোধী দলের উপরেও সেই দোষটা পড়বে বলে আমি মনে করি। এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ তো দেখতেই চাইবে সবাই একসাথে দেশ পরিচালনা করুক এবং কর্তৃত্ববাদী কোনো সরকার যেন সামনে গঠিত মানে আবার রূপ না নেয়, সেটাও মানুষ নিশ্চয়ই প্রত্যাশা করে। ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, এই জায়গাটা আমি যেতাম, এই যে জুলাই অভ্যুত্থানের পর থেকে কিন্তু আমরা বারবারই বলছি যে এবারের নির্বাচন কিন্তু শুধু শাসক বদল, ক্ষমতার পালা বদলের নির্বাচন নয়, আমাদের গণতান্ত্রিক উত্তরণের যে স্বপ্ন, সেই জায়গাটা যেন যে কাজী জেসিন যেটা বলছিলেন যে আবার যেন কোনো স্বৈর শাসকের, এবং সেই জায়গায় সরকারি এবং বিরোধী দলের গঠনমূলক এবং একটি কার্যকর ভূমিকা রাখার জায়গা। সংসদ তো আসলে সরকার দলীয় এমপিদের আসলে সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গায় পরিণত হয়েছিল। আমি যেটা বলেছিলাম 3 জোটের রূপরেখায় অনেকগুলো দাবি ছিল। একটা দাবি ছিল সংসদকে কার্যকর করা, কিন্তু আমরা কি দেখলাম, বিরোধী দল লাগাতার বর্জন করছিল সংসদ। তাহলে কি দাঁড়াচ্ছে, যারা সংসদে আছে তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিচ্ছে। মানুষের অধিকারগুলো নিশ্চিত করা, অধিকার আন্ডারমাইন করে, এন্টাইটেলমেন্ট আন্ডারমাইন করে এই আইনগুলো বাতিল করা, এইসব কাজ করার জন্যে বিরোধী দলকে একসঙ্গে সরকারি দলের সঙ্গে মিলে কাজ করতে হয়। আমরা যদি সত্যিকার অর্থে কার্যকর একটা ব্যবস্থায় যেতে চাই, এবং যেটা যাওয়ার কোনো বিকল্প নেই, সেটা হচ্ছে আমরা দেখেছি আওয়ামী লীগ এককভাবে সংসদে গিয়ে দেশ পরিচালনা করতে গিয়ে তাদের সমস্ত রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করার পরেও শুধু জনবিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু টিকতে পারেনি। তাহলে শেষ পর্যন্ত কথা এটাই দাঁড়ালো যে আমাদের রেফারেন্ডাম যেটা হয়েছে, সেখানে গণভোটের কিন্তু 84টি প্রস্তাব আছে, যেখানে 47টি সাংবিধানিক এবং 37টি হচ্ছে সাধারণ আইনে, যেটা নির্বাহী আদেশে হবে। এই গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্যে যদি শুধু সরকারি দল দায়িত্ব পালন করে, তাহলে তারা যেই জায়গাগুলোতে ভেটো দিয়েছে সেই জায়গাগুলো প্রতিপালন করার কোনো বাধ্যবাধকতা থাকবে না তো। কারণ তাদের যুক্তি থাকবে যে আমরা তো আগে এটা বিরোধিতা করে এসেছি। সেক্ষেত্রে বিরোধী দলকে সেখানে থেকে এই কথা বলা উচিত যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করতে না পারার কারণেই তো সরকার নিজে পরে দায়িত্ব ঘাড়ে নিল, ইন্টারিম গভর্নমেন্ট, এবং জুলাই সনদ আমরা সৃষ্টি করলাম। এবং হা ভোটের যে প্যাটার্ন, সকল দলই ভোট দিয়েছে কিছু কতিপয় মানুষ ছাড়া, তার মানে সংস্কার সবাই চায়। যাদেরকে সংসদ সদস্য বানানো হয়েছে, যাদেরকে ভোট দিয়ে বানানো হয়েছে, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এটা যে আমার
ধানের শীষে যে ভোটটা পড়েছে সেটা হাতে পড়েছে, আমার পাল্লায় যে ভোটটা পড়েছে সেই ভোটটা হাতে পড়েছে, আমার শাপলাকলিতে যেটা পড়েছে সেটা হাতে পড়েছে। তার মানে হচ্ছে দলীয় মার্কায় তাদের আদর্শিক বিভাজন থাকলেও এই পার্টিকুলার জায়গাটিতে কিন্তু সবাই এক। মনে রাখতে হবে পরবর্তী সরকারকে যে এখানে যদি বিন্দু মাত্র ব্যত্যয় ঘটে, বিচ্যুতির জায়গাটা সমপরিমাণ হবে মানুষের সাথে, আর সেটাই হচ্ছে ধ্বংসের। এখানে একটি কথা মানে অ্যাড করা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে দেখেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সবগুলো দল সহযোগিতা করার পরও কিন্তু তিনি একটি নির্বাচন দিতে পেরেছেন। 5 আগস্ট পরবর্তী সময়ে বড় ডিজাস্টার যেন না হয় সেটা মোকাবেলা করতে পেরেছেন। সেটার সাথে অবশ্যই বিএনপির একটা অনেক বড় ভূমিকা আছে সেখানে, যাতে করে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। অন্যান্য দল যারা আছে হেল্প করছে সেটাও আমরা স্বীকার করতে হবে, কিন্তু উনি তো আসলে ইকোনমিতে তেমন কোনো ভূমিকা উনি রাখতে পারে, পরিবর্তন আনতে পারেনি। কিন্তু নতুন আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, কর্মসংস্থান তৈরি করতে পারেনি। সেই জায়গায় এখন এই চ্যালেঞ্জটা যদি বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় যায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, তাদেরকে নিতে হবে। এবং সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি যার কিনা একটা বৈশ্বিক একটা পরিচিতি আছে, তিনি যদি ফেল করে থাকেন তাহলে বিএনপি চেয়ারপারসনের জন্য আরো অনেক কঠিন কাজ হবে। সেক্ষেত্রে সবার সহযোগিতা করতে হবে দেশের সাথে। একটি বিষয়ে 3 জনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। ভোটের আগে থেকে এই কথাটা খুব বলা হচ্ছিল যে এই ভোটের মাঠে আওয়ামী লীগের ভোট একটা বড় ফ্যাক্টর হবে, এরকম সংবাদ আমরা হতে দেখেছি। আওয়ামী লীগের ভোট নিয়ে 2 দল অর্থাৎ বিএনপি জামাত সবার টানাটানি। দিন শেষে আজকের ভোটে আওয়ামী লীগের ভোট কতটা ফ্যাক্টর হলো, এবং আজকের এই ভোট উৎসবের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে চিরতরে অপ্রাসঙ্গিক হয়ে গেল কিনা, ছোট্ট করে। না, একেবারে যে অপ্রাসঙ্গিক আমি কিন্তু সেটা বলবো না, কিন্তু কথা কিন্তু হচ্ছে যে ভোট যদি 50% হয়ে থাকে তাহলে আমরা যেটা ভেবেছিলাম তার থেকে কম হয়েছে। কেন কম হলো এটা নিয়ে কিন্তু এখনই আলোচনাটা হচ্ছে। তা আমি যেটা এর আগে আর একটা টিভিতে বলেছি যে এটা কেন হচ্ছে, যে কারণ আমাদের দেশের মানুষ প্রতিযোগিতামূলক একটা নির্বাচন দেখতে চায়। প্রতিযোগিতা যদি দুজনেই শক্ত না থাকে তাহলে তারা কিছুটা ইন্টারেস্ট লুজ করে, মনে করে এক প্রতিনিধি আর প্রতিযোগী নাই, তো এখানে আর যেই কি লাভ, গেলেই কি না গেলেই কি। কিছুটা আওয়ামী লীগ না থাকার কারণে আমার মনে হয় যদি এখানে ভোটিং যে আমার যে টার্ন আউটটা দেখলাম সেটা একটু কম হয়েছে, এটা আমি শিওর। আমার মনে হয় যে এটার জন্যই হয়েছে, কারণ অনেকেই আমি একটু আগেও দেখলাম যে অনেক জায়গায় যে মানে অনেক ইয়েতে ভোটাররাই আসেনি। আমি কিন্তু দেখেছি। কিন্তু আওয়ামী লীগের এটা হচ্ছে যে 1991 সনে কিন্তু 55% ভোট হয়েছে একটা সেই এরশাদ বিরোধী আন্দোলনের পর। এই আন্দোলন হলে দুটো পক্ষ থাকে, যে পক্ষ অন্যদিকে থাকে তাদের জন্য পরিবেশটি সহায়ক থাকে না। এর অর্থ এই না যে এই নির্বাচন তারা মানে না কিংবা ভোট দিতে চায় না, পরিবেশটা সহায়ক থাকে না অনেক সময়, এটা একটা ফ্যাক্টর। আর আরেকটি হচ্ছে অনেক মানুষই কিন্তু পালিয়ে গেছে যারা ভোটার, ফলে ওই বিবেচনায় আমরা যেটা বলতে পারি যে ভোটে আসলে ওদের ওইটার তেমন কোনো প্রভাব পড়েনি। যেমন ধরেন একটা ক্লাসে যদি 100 জন শিক্ষার্থী থাকে, টেস্ট পরীক্ষায় যদি 20 জন ফেল করে তাহলে 80 জনকে নিয়ে এই পরীক্ষা দিতে হয়। ওই 20 জন পাশ করলে ভালো হতো, কিন্তু এতে করে পরীক্ষার কোনো সমস্যা হয় না, কারণ ওরা তো টেস্টে ফেল করেছে। জি, কাজী জেসিন, আজকের এই ভোটের উৎসবের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেল কিনা? এটা আওয়ামী লীগের আমি মনে করি যে তৃতীয় পরাজয়। একটি তো হচ্ছে আওয়ামী লীগ একদম পরাজিত হয়ে গেল, পতিত হয়ে গেল গণঅভ্যুত্থানের সময়, এবং তারপর তারা যে চেষ্টা করলো আনসার বাহিনী থেকে শুরু করে আরও অনেক বাহিনী তৈরি করে ফিরে আসার জন্য, ডাকাতি আমরা জানি যে সে ধরনের সিচুয়েশন তৈরি করা হয়েছিল। একটা মাইনরিটি কার্ড খেলার চেষ্টা করা হয়েছিল ভারতের সহযোগিতা নিয়ে। সেক্ষেত্রে আমরা দেখেছি, মানে ভারত বলতে আমি বলছি মোদী সরকারের সহযোগিতা নিয়ে, ভারতের গণমাধ্যমেও আমরা তখন দেখেছিলাম তাদের পক্ষে এরকম কথা বলা হচ্ছে, সেখানে সংখ্যাগরিষ্ঠদের হামলা করা হচ্ছে। সুতরাং তাদের এই পরাজয়টা হলো, এবং এটা হচ্ছে থার্ড একটা পরাজয় হলো, এবং এই পরাজয়টা আওয়ামী লীগের ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসতে পারবে কি না সেটা একটা অনেক বড় প্রশ্ন এখানে সামনে এসে দাঁড়ালো। আর ভোটার টার্ন আউটের জায়গা থেকে যে কথাটা এখানে প্রফেসর কামরুল হাসান বললেন যে 1991-এ তখনই তো 55.54% আপনার ভোটার্স টার্ন আউট ছিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে অনেক ভালো এবার টার্ন আউট হয়েছে। দেখুন, একটি কথা বলি, ভয় তো মানুষের মধ্যে ছিল, মানুষ তো এটা ভয় ছিল, কারণ হচ্ছে যে একটি শক্তি যারা কিনা
হাসিনা আসলে সবসময় সহিংসতার রাজনীতি করে এসেছে, মানুষ মারার রাজনীতি করে এসেছে, মানুষ পোড়ানোর রাজনীতি করে এসেছে। তারা যখন বলে যে এই নির্বাচন হতে দেব না, এবং তারা প্রকাশ্যে এটা বলেছে, তা শেখ হাসিনা পুত্র প্রকাশ্যে বলেছে নির্বাচন আমরা প্রতিহত করব, তখন অনেকের মধ্যে ভয় থাকতেই পারে। সুতরাং এই ভয়টা আগামীতে হয়তো কেটে যাবে বলে মনে আপনাদের তিনজনকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে রাত 2টায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।